সুপ্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টকে স্বাগত জানাচ্ছি। আমি বাতেন বিপ্লব। আজকের আলোচনার বিষয় সংস্কারের পর নির্বাচন, বাধা কোথায়। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। এর মধ্যে দুজন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, আমরা একটু পরিচিত হয়ে নেই। আমার ডান পাশে রয়েছেন অধ্যাপক ডক্টর রমিতা আজাদ, আপনাকে স্বাগত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষক। এবং একেবারে শেষে রয়েছেন শাহিন চৌধুরী, সিনিয়র সাংবাদিক ও সম্পাদক abnews24bd.com। ধন্যবাদ আপনাদেরকে। এবং আজকের যে প্রসঙ্গ সেটি নিয়ে আসলে এরই মধ্যে আপনারা জানেন যে গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে যে জিজ্ঞাসা, সেটি কিন্তু নির্বাচনে আসলে বাধা কোথায়, এখনও কেন নির্বাচনের রোডম্যাপ স্পষ্ট করা হচ্ছে না। এবং পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও কিন্তু এক ধরনের শুরু থেকেই নির্বাচনে পরিবেশ করার যে একটি দাবি ছিল, সেই দাবির প্রেক্ষাপট এখন কোথায় সেটি আসলে জানতে চাই। আপনার প্রথমে অধ্যাপক ডক্টর রমিতা আজাদ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে কোথায় বাধাটা আসলে এখন পর্যন্ত আটকে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে নির্বাচন তো করতেই হবে। বর্তমান সরকারের নাম হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ পূর্ববর্তী সরকার এবং পরবর্তী সরকারের মধ্যবর্তী একটা সরকার। ওনাদের দায়িত্ব অনেক আছে, যেহেতু বিপ্লবোত্তর সরকার। তবে সবচেয়ে বড় দায়িত্বটাই হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করে দেয়া, যাতে জনতা তার পছন্দ মতো সরকারকে বেছে নিতে পারে। এবং ওনারা ইতিমধ্যে সেই আশ্বাস কিন্তু দেওয়া শুরুও করেছেন। ওনারা বলেননি যে নির্বাচন শুরু থেকে আমরা আশ্বাসের পর্যায়ে কিন্তু আছি, মানে এই আশ্বাস একেবারে শুরু থেকে যদি বলি, এখন পর্যন্ত সেই আশ্বাসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। ইতিমধ্যে সময়সীমাও বলেছে যে আগামী বছরের ডিসেম্বর অথবা পরবর্তী বছরের জানুয়ারি, এটা টাইম বলেছে। এখন সেটা এগোতে পারে, পিছোতে পারে। এখন এখানে ব্যাপার হচ্ছে নির্বাচনের পরিবেশ। আমি আবার বলছি, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। এখানে যেটা আমাদের যে নির্বাচন পদ্ধতি, এটা কিন্তু মারাত্মকভাবে ত্রুটিপূর্ণ। ঠিক আছে, এই ত্রুটিগুলোকে সংশোধন করা খুবই জরুরি। থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল অনেক। মানে আমরা দীর্ঘদিন স্বাধীনতার পর থেকে এই ত্রুটির মধ্য দিয়ে আমাদের যেতে, আমরা ত্রুটির মধ্যে দিয়ে যাচ্ছি। কিছু কিছু সংস্কার হয়েছে, আবার ত্রুটিও হয়েছে ইত্যাদি। না ভোটের অপশন ছিল, আবার তুলে নেওয়া হয়েছে, এরকম। আরেকটা বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এটা তো খুবই জরুরি যে কোনো একটা নির্বাচনে। আমাদের পুলিশ বাহিনী কি এখনও রাহুমুক্ত হয়েছে, অথবা তার সংস্কার করে তাকে যেই পর্যায়ে নেওয়া প্রয়োজন সেই পর্যায়ে কি সেটি নিয়ে তো পলিটিক্যাল লিডাররা, আমরা গণমাধ্যম কর্মীরা দেখলাম যেটি যে আজ বলা হচ্ছে যে মাঠে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সেটি মনেই হচ্ছে না, এরকম একটি কথা কিন্তু আমরা শুনছি। আছে এবং অনেক কিন্তু অভিযোগ আছে। ঠিক আছে, তাদের বিরুদ্ধে আমি সরাসরি এখন বলবো না কার বিরুদ্ধে কি অভিযোগ, আর অনেক অভিযোগ করতে হবে, আপনাকে অবশ্যই বলতে হবে। এখানে আপনার সংবাদপত্রে দেখলাম যে পুলিশ বাক স্বাধীনতা কিন্তু নিশ্চিত হয়েছে বিপ্লবোত্তর যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, তাদের অধীনেই। ভয়ের সংস্কৃতি দূর হয়নি, না দূর করতে হবে, এটা দূর করতে হবে। আমরা সেই সংগ্রাম তো সে কারণেই হয়েছে। হ্যাঁ, আমরা সংগ্রাম করেছি, সংগ্রামের মধ্যে আছি, সংগ্রাম করব, অবশ্যই সংগ্রাম করব। আমি একটু আমাদের হেলেন জেরিন খান আপা আমাদের এর মধ্যে উপস্থিত হয়েছেন, আপনাকে স্বাগত এশিয়ান টেলিভিশনের টেবিল টকে। প্রিয় দর্শক, হেলেন জেরিন খান সহশিক্ষা বিষয়ক সম্পাদক বিএনপি এবং সাবেক সংসদ সদস্য, আপনাকে স্বাগত। আমরা ছিলাম আজকে আসলে সংস্কারের পর নির্বাচন, বাধাটা মূলত কোথায় সেটি নিয়ে আজকের আলোচনা। কথা বলছিলেন অধ্যাপক ডক্টর রমিতা আজাদ। আপনি বলছিলেন যে আসলে ভয়ের সংস্কৃতি দূর হয়নি, আসলে এটি সংস্কারের মধ্যেই ছিল, যে আসলে এই ভয় থাকবে না। গত 15 বছরে যে ভয়ের সংস্কৃতি ছিল সেটি কাটিয়ে উঠে মানুষ অবাধে তার মৌলিক অধিকারের বিষয়ে কথা বলতে পারবে, সেটি দূর হয়নি আপনি বলছেন। না, সেটা দূর হয়েছে, কিন্তু মানুষের মনে ভয় এখন হচ্ছে। রেশ বলে একটা কথা থাকে, আমি যদি এখানে টোকা দিয়ে টুং করে দেবেন, আরও কিছু সময় ওই টুং করে বাসে, যেটাকে আমরা বলি রেশ, ওই রেশ তো রয়েই যায়, তাই না? মানুষের মনের মধ্যে ভয়ের সংস্কৃতির রেশটা রয়ে গেছে। কতদিন লাগবে এই রেশ কাটতে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার করে তাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যখন তারা জনগণের আস্থার অংশ হবে, আস্থার প্রতীক হবে। আমার মনে হয় তখন তার ভয় সংস্কৃতি থাকবে না। ধন্যবাদ আপনাকে। আমরা একটু গণমাধ্যম সিনিয়র সাংবাদিক শাহিন চৌধুরীর কাছে জানতে চাইবো যে আসলে এই যে রেশের কথা বলা হচ্ছে, অর্থাৎ ভয়ের সংস্কৃতির যে দীর্ঘ 15 বছরেরও বেশি সময় যেটি বাংলাদেশে জেঁকে বসেছিল, সেটির রেশ এখনও রয়ে গেছে। আসলে এই বিষয়টা একটু যদি স্পষ্ট করতেন। ধন্যবাদ, এশিয়ান টিভিকে ধন্যবাদ, আমার সহ আলোচক আসলে রেশ মূল আলোচ্য বিষয় হলো সংস্কারের পর নির্বাচন বাধা কোথায়। অধ্যাপক সাহেব বলেছেন যে ভয়ের সংস্কৃতি কিছুটা রেশ রয়ে গেছে, সেটা থাকেই স্বাভাবিক। আমি এখানে একটু ইলাবোরেট করি। আমাদের যে বিপ্লবটা হয়েছিল, জুলাই বিপ্লব, এই বিপ্লবের মেন থিমটা কি ছিল? মেন থিমটা প্রথম কিন্তু কোটা আন্দোলন, পরে কিন্তু রাষ্ট্র সংস্কারের আদেশ।
রাষ্ট্র সংস্কারের জন্য 6টি মেজর কমিটি করা হয়েছে, আরো কিছু মিলিয়ে কমিশন করা হয়েছে, মোট 15টি। এর মধ্যে এই 6টি কমিশনের রিপোর্ট দেওয়ার কথা ডিসেম্বরের মধ্যে, আগামীকালকে শেষ হচ্ছে। ম্যাক্সিমাম রিপোর্ট কিন্তু পাওয়া যায়নি। প্রথমত এই রিপোর্টগুলো আসার পরে এই পর্যালোচনার একটি বিষয় কিভাবে বাস্তবায়ন হবে সেটা হলো একটা সিদ্ধান্তের বিষয়। আর দ্বিতীয়ত হলো অধ্যাপক সাহেব যেটা বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী বলতে এখন তো কোনো আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নেই, সেনাবাহিনী ছাড়া। সেনাবাহিনী তো আইন শৃঙ্খলা বাহিনী না, দেখেন তারা জাতীয় নিরাপত্তার দায়িত্ব। পুলিশ আছে, এই তো পুলিশ বাহিনীর ভেতরেই তো এখনো ভয় কাটেনি। পুলিশের আইজিপি যেমনটি বললেন যে আমাদের হাতে কোনো ম্যাজিক নেই, ম্যাজিক নেই। আইজিপি যেমন বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের হাতে কোনো ম্যাজিক নেই। পুলিশের যে ভয়ের, জনগণের ধাওয়া খেয়ে, তরুণদের ধাওয়া খেয়ে যে পুলিশ পালিয়ে গেছে, প্রায় লাখখানেক পুলিশ এখনো যোগদানই করেন নাই, কাজেই যোগদান করেন নাই। তো পুলিশটাকে তো রিফর্ম করতে হবে, পুলিশে নতুন নিয়োগ দিতে হবে। একটা বাহিনী ছিল যেটা ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে, এর আগেও আমি একটা ইয়েতে বলেছি। ওই বাহিনীটার নাম ছিল এসপিবিএন, আপনারা জানেন বোধহয়। এই এসপিবিএন এর বেশিরভাগ লোক পালিয়ে গেছে। আমার বাসা থেকে 200 গজ দূরে এসপিবিএন এর অফিস। এসপিবিএন এর মানে বাতি জ্বালানোর দায় এই অবস্থা হয়েছে, সেটাও কিন্তু রিঅর্গানাইজ করা হয়নি। সুতরাং নিরাপত্তা, একটা নির্বাচন কিন্তু বিশাল কর্মযজ্ঞ। সেই বিশাল কর্মযজ্ঞ যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আগে জাতীয় নিরাপত্তা, জনগণের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা, ব্যালট বাক্সের নিরাপত্তা সবকিছু নিশ্চিত করতে হবে। এবং এই নিশ্চিত করার প্রথম শক্তি হলো পুলিশ। এরপরে নিরাপত্তা আনসার থাকে, র্যাব থাকে, র্যাবের সংখ্যা তো সীমিত। এরপরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী। সেনাবাহিনী দিয়ে তো আপনি ব্যালট বাক্স পাহারা দিতে পারবেন, সম্ভব না। সুতরাং এটা লাগবে। আর সংস্কারের যে বিষয়টা আছে, সংস্কার তো কিছু একটা হতে হবে। এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা কালকে একটা প্রোগ্রাম দেখেছেন, জানেন বোধহয় আপনারা, আমরা জানি যে তারা জুলাই বিপ্লবের ডিক্লারেশন ঘোষণা করবে তারা, এবং তারা বলেছেন যে ৭২-এর সংবিধান, মুজিববাদী সংবিধান কবর দেওয়া হবে। এখন এটাও আমাদের দেখার বিষয়। আমার কাছে যতটুকু তথ্য আছে, মানে এটা এটা তো প্রকাশিত না, হাসনাত আব্দুল্লাহ নিজেই বলেছে যে ৭২-এর সংবিধান বা মুজিববাদ কবর, যদি সংবিধান যদি ছুঁড়ে ফেলে দেয় তাহলে তো এই সরকার অবৈধ হয়ে যাবে। তাহলে একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে। খেয়াল করেন আপনি, এই সংগঠনটা এখনকার সরকারটা কিসের ভিত্তিতে আছে? বর্তমান সংবিধানের ভিত্তিতেই আছে। যেহেতু রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন, নিশ্চয়ই নিয়েছেন, এবং রাষ্ট্রপতি শপথ নেওয়ার আগে ইয়ের থেকে, হাইকোর্ট থেকে একটি রেফারেন্স নিয়েছেন, মতামত নিয়েছেন। হাইকোর্ট মতামত দিয়েছে যে হ্যাঁ, যেহেতু সরকার শূন্য হয়ে গেছে, প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, মন্ত্রীরা পালিয়ে গেছে, সুতরাং এই ইন্টারিম পিরিয়ডের জন্য একটা সরকার আপনি করতে পারেন। সেই ভিত্তিতে কিন্তু তাদের ওঠ হয়েছে। তো সেটা আন্ডার দ্য কনস্টিটিউশন অফ, মানে প্রেজেন্ট কনস্টিটিউশন যেটা। এখন যদি কালকে তারা এটা বলে এবং এটা যদি সরকার বাস্তবায়ন করতে যায়, যদিও কালকে প্রেস সচিব প্রেস কনফারেন্স করে বলেছেন যে ওই ঘোষণাপত্রের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, সরকারের বর্তমান সরকারের কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা তো দৃশ্য তো দেখছি যে ছাত্র আন্দোলন, ছাত্ররা যেটা বলছে কার্যত সেগুলোই বাস্তবায়ন হয়েছে। দুইটা ইস্যু ছাড়া। কোন দুইটা ইস্যু? একটা হলো রাষ্ট্রপতি পরিবর্তন, এইটা, আর আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টা। কারণ এই দুইটা জায়গায় যেহেতু প্রধান রাজনৈতিক দল মাঠে এখন বিএনপি রাষ্ট্রপতির ব্যাপারে বলেছে যে না, এই রাষ্ট্রপতি থাকুক, বিচার তাদের হলো যে তাহলে সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে। সেই কারণে রাষ্ট্রপতিকে বিএনপি রাখার পক্ষে মত দিয়েছে। আর আওয়ামী লীগ ইস্যুতে কিন্তু এখনো ডিসিশন হয়নি। এটা ছাত্ররা তাদের স্ট্যান্ডে রয়ে গেছেন কি, যে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই বিচার শেষ হইতে তো সময় লাগবে। আইন উপদেষ্টা যদিও বলেছেন 1 বছরের মধ্যে প্রাথমিক এটা হবে। প্রাথমিক বিচারই তো বিচার না, তাতে আপিল করার সুযোগ আছে না, ধাপ আছে না।
সুতরাং এগুলোই আমি মনে করি যে এই মুহূর্তে নির্বাচনের আপনি যেটা বলেছেন রোড ম্যাপ বা বিএনপিরও দাবি রোড ম্যাপের ক্ষেত্রে আমার মনে হয় যে এগুলোই এখন প্রথম বাধা। এগুলো শেষ হওয়ার পরে নিশ্চয়ই সরকার একটা রোড ম্যাপ দেবে। তবে প্রধান উপদেষ্টা তো একটি গাইডলাইন দিয়েছেন যে যদি রাজনৈতিক দলগুলো বেশি চাপাচাপি করে বা বেশি প্রেশার দেয় সেক্ষেত্রে তিনি অল্প সংস্কার করে চলতি মানে 2025-এর ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা করবেন। আর পুরো সংস্কার করে নির্বাচন করতে হলে তার বক্তব্য অনুযায়ী যে জুন 2026 প্রয়োজন হবে। সুতরাং এইটা সুনির্দিষ্ট রোডম্যাপ না হলেও একটা আইডিয়া, একটা টাইম ফ্রেম আমরা পেয়ে গেছি বা জাতি পেয়ে গেছে। এখন বাকিটা নির্ভর করবে এইসব আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের দ্রব্যমূল্য, সমস্ত কিছুর উপরে। সেগুলো শেষ হওয়ার পরে আপনি দেখেছেন যে সচিবালয়ের মতো একটা জায়গা, সুরক্ষিত জায়গা, সরকারের যেটা কেন্দ্রবিন্দু, সেই জায়গায় ঠিক 3টি মন্ত্রণালয়ে আগুন লাগলো। কোন 3টি মন্ত্রণালয়? যে 3টি মন্ত্রণালয় থেকে দুদক ফাইলপত্র চেয়েছে, তলব করেছে। তার মানে এখানে ওই ফাইলপত্র দুদকের হাতে গেলে করাপশন বেরিয়ে আসবে। করাপশন যাতে না আসে শুধুমাত্র ডকুমেন্ট পুরানোর জন্য এই অগ্নিকাণ্ডটা ঘটানো হয়েছে। তা এখন তার মানে কি? তার মানে আপনার ফ্যাসিস্ট শক্তি, পরাজিত শক্তি সক্রিয় আছে মাঠে, তারা অ্যাক্টিভ। সরকার এখনো পর্যন্ত সেটা মোকাবেলা করতে পারেনি। তো এই অবস্থায় আপনি যদি নির্বাচন করেন, নির্বাচন কি আপনি নির্বিঘ্নে করতে পারবেন? এটা কি সম্ভব? আমার তো মনে হয় সম্ভব। এই সংস্কারগুলো যদি আপনি যেমনটি বললেন যে আসলে সেক্রেটারিয়েট, যেটিকে বাংলাদেশের নিউক্লিয়াস হিসেবে বিবেচনা করা হয়, সেখানে আমরা শুরু থেকেই দেখেছি যে আসলে প্রথমে এক্রিডিটেশন কার্ড গণমাধ্যম কর্মীদের বাতিল করা হয়েছে এবং আমরা দেখলাম যে যারা হচ্ছে গণমাধ্যম কর্মী নন এই সংখ্যাটা প্রায় 2000-এর উপরে, যারা হচ্ছে সরাসরি মাঠে কোনো সংবাদের সাথে সংগ্রহে জড়িত নয়, তাদের কার্ড রেখে কেন এই অল্প সংখ্যক কার্ড তড়িঘড়ি করে বাতিল করা হলো? এটি কি না, সেটা আমি মনে করি একজন সাংবাদিক হিসেবে ওই যে 138 জনের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হলো, এটা রং ডিসিশন ছিল। কিন্তু এটাও ঠিক যে 138 জনের নাম কিন্তু পত্রে এসছে এবং তারা ফ্যাসিস্ট সরকারের দোসর, এটাও সঠিক। ওইটা একেবারে অমূলক না। কিন্তু কোশ্চেন হলো গত 15 বছরে 2.5 থেকে 5,500 আছে অ্যাক্রিডিটেশন কার্ড। সচিবালয়ে কতজন সাংবাদিক কভার করে? আপনি তো নিজেও একজন সাংবাদিক, আপনি জানেন একটা পত্রিকায় এডিটর এবং 2 জন সাংবাদিক যদি কার্ড থাকে গুড এনাফ। তো তার মানে বাংলাদেশে ঢাকা শহর থেকে প্রকাশিত বা পত্রিকা, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল মিলিয়ে আমার তো মনে হয় যে 1000-2 কার্ড দিলে গুড এনাফ। তো 5,500 কেন? এই 5,500 কার্ড হোল্ডার কারা? এখানে আপনার যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এবং মুক্তিযোদ্ধা বিভিন্ন নামে 2 থেকে 2,500 কার্ড গত 15 বছর দেওয়া হয়েছে এবং গভর্নমেন্টের উচিত ছিল আগে ওইগুলো আইডেন্টিফাই করে সেই কার্ডগুলো বাতিল করা। একটি সরকার ফ্যাসিবাদের রূপ নেয় তখনই যখন এই ধরনের কর্মকাণ্ড ঘটে। আপনাকে ধন্যবাদ। আমি একটু হেলেন জেরিন খান, সাবেক সংসদ সদস্য, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক বিএনপি, আপনার কাছ থেকে আসলে জনগণের যে প্রত্যাশার জায়গা, আপনি সংসদে প্রতিনিধিত্ব করেছেন এবং পাশাপাশি নির্বাচনের যে আসলে রুলস রেগুলেশন সেগুলো আপনাদের জানা। আমি যেটি আপনার কাছে জানতে চাই, জনাব শাহীন চৌধুরী তিনি বলেছেন যে আসলে নির্বাচনে আওয়ামী লীগের আসা না আসা নিয়ে কিন্তু সিইসি কথা বলেছে। তিনি বলেছেন যে যেহেতু তারা নিষিদ্ধ নন, তারা নির্বাচনে আসতে পারেন। আমরা এটি গণমাধ্যমে রিপোর্ট তুলে ধরেছি এবং মোটা দাগে আসলে কোন কোন বাধাগুলো নির্বাচন না হওয়ার ক্ষেত্রে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে, একটু যদি আপনি পরিষ্কার করতেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসেবে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে নিয়ে আসছেন গোটা জাতি এবং আমি মনে করি বাংলাদেশ নিয়ে এখন যেহেতু পৃথিবী গ্লোবাল ভিলেজ, একটা দেশ আর একটা দেশের সাথে কানেক্টেড এবং আমার মনে হয় সব দেশের ব্যাপারে খোঁজ খবর রাখে এবং বাংলাদেশ বিশেষ করে এখন বাংলাদেশ এই মুহূর্তে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এশিয়াই গুরুত্বপূর্ণ, কারণ এশিয়ার 2টা বৃহৎ দেশ আছে, চায়না এবং ইন্ডিয়া। তো সেই কারণে আমরা জানি যে বাংলাদেশের গুরুত্ব এখন পৃথিবীতে অনেক বেশি এবং বাংলাদেশে একটা তরুণ প্রজন্ম আছে, একটা ইয়াং জেনারেশন আছে, এরাও পৃথিবীতে একটা বড় শক্তি হিসেবে আমি মনে করি। তো সব মিলিয়ে আমি মনে করি বাংলাদেশের গুরুত্ব অত্যন্ত বেশি, সেই কারণেই বাংলাদেশের দিকে কিন্তু তাকিয়ে আছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে একটা বিদেশি জরিপ এসছে, সেটাতে মানে এই
2024 সালের মানে সবচেয়ে ভালো দেশ অথবা উন্নত দেশ অথবা মানে বিশেষ করে বাংলাদেশকে সবার আগে রাখা হয়েছে, 1 নম্বরে তালিকার 1 নম্বরে রাখা হয়েছে। তো আমি মনে করি যে এই কারণে বাংলাদেশের গুরুত্ব অনেক বেশি, সেটা দেশে এবং বিদেশে। এবং বাংলাদেশের আগামী নির্বাচনও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু দীর্ঘ 17 বছর বাংলাদেশে নির্বাচন হয় নাই। একটা ফ্যাসিস্ট, আমি বলবো শুধু ফ্যাসিস্ট না, একটা ডাকাত সরকার ছিল, একটা মাফিয়া সরকার ছিল, যারা ক্ষমতাকে কুক্ষিগত করে তাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে দেওয়া এবং বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করা। একটা পার্শ্ববর্তী দেশের কথাই আমরা দেখেছি, বিভিন্ন নির্বাচনগুলো হয়েছিল এবং এই যেই নির্বাচনে আমরা বিশেষ করে 3টি নির্বাচন, এখানে বলতে পারি 4টি নির্বাচন নিয়েই আমাদের জাতীয়তাবাদী দলের ভীষণভাবে আমরা আপত্তি আছে, কিংবা আমরা এটা বিতর্কিত নির্বাচন হিসেবে বলতে চাই। তারপরে একটি নির্বাচন নাইলে আমি রেখেই দিলাম, 2009 সালের নির্বাচনের কথা আপনি বলছেন। হ্যাঁ, 2008 সালের যে নির্বাচনটি হয়েছিল। তো 2014, 2018 এবং 2024-এর যে নির্বাচনগুলো হয়েছিল, সেই নির্বাচনে আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশ কি ন্যাক্কারজনক, কি নির্লজ্জভাবে ফ্যাসিস্ট সরকার, যেটা খুনি শেখ হাসিনা জোর করে ক্ষমতা দখল করেছিল, তাদেরকে সাপোর্ট দিত এবং তাদের সহায়তায় কিন্তু তারা ক্ষমতায় থাকতে পেরেছে। এবং শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আপনি যেটা বলছিলেন যে নির্বাচনে কি কি বাধা আমরা দেখতে পাই, প্রথম বাধা হচ্ছে দেখেন আমরা এই যেই সরকারটি এখন আছে, ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে, যেটার প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সারা পৃথিবীতেই একটা আলোচিত ব্যক্তিত্ব, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমরাও মনে করি সেটা। কিন্তু দিনে দিনে তিনি কিন্তু, আমি মনে করি যে আস্তে আস্তে করে তার জনপ্রিয়তা আমার মনে হয় যে পড়ে যাচ্ছে, যেটা আমরা চাই না কখনোই জাতীয়তাবাদী দল, কারণ তিনি হচ্ছেন আমাদের গর্বের ধন। ওনাকে নিয়ে আমরা আজীবন গর্ব করি, এটাই আমরা চাই। সেই কারণে কিন্তু বিএনপির টেনশনটা একটু বেশি, কারণ বিএনপি যেহেতু জাতীয়তাবাদী দল এবং দীর্ঘ 17 বছর বিএনপি আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। বিএনপি সর্বোচ্চ নেত্রী যিনি 3বারের বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের যে বিভিন্ন জায়গা থেকে তিনি নির্বাচন করেছেন এবং কোনো নির্বাচনে তিনি পরাজয় বরণ করেন নাই। সেই জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশকে, এই দেশের গণতন্ত্রকে, জাতীয়তাবাদকে রক্ষা করবার জন্যই তিনি 75-76 বছর বয়সে তিনি কিন্তু জেলে যেতে হয়েছে। যদিও বিভিন্ন দেশ তাকে, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে দুঃসময় আমরা কয়েকজন নারী নেত্রী তার কাছে খুব কাছে থাকা নিয়েছিল। আমরা জানি 1/11-এর সময় তাকে জোর করে যখন বিদেশেই করা হয়, তখন সৌদি আরবের বাদশাহ কিন্তু তাকে অফার দিয়েছিলেন যে আপনি আসেন, আপনাকে রাজকীয় সমস্ত ব্যবস্থা করা হবে। তিনি কিন্তু সেটা মানে দূরে রেখে তিনি বলেছেন না, এই দেশে আমার ঠিকানা, থাকতে হয় এই দেশেই থাকবো। তারপরে আমরা জানি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকেও প্রথম অবস্থায় কিন্তু চলে যাওয়ার জন্য করেছিলেন, তিনি যান নাই। তিনি বলছেন না, তিনি এই দেশের জন্য কাজ করেছেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান এবং জাতীয়তাবাদী দলের মতো এত একটা দলের সেই সময় তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। তো তিনি বলেছেন এই দেশের জন্য যদি মরতে হয় এই দেশেই মরবো, কিন্তু এই দেশে যাব না। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হলো, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো এবং তিনি মৃত্যুর মুখোমুখি অবস্থায় তাকে বিদেশে যেতে হয়েছে। এবং তারপরে সে যাতে দেশে ফিরে আসতে না পারে সেই জন্য তার বিভিন্ন মিথ্যা ভুয়া নানা রকমের মামলা দেওয়া হয়েছে। তো এছাড়া আমাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিশেষ করে মহাসচিব থেকে স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ থেকে আমাদের একেবারে তৃণমূল পর্যায়ের নেতা, কারো বিরুদ্ধে 500-600 পর্যন্ত মামলা হয়েছে। কেউ মানে বছরের পর বছর ঘরে থাকতে পারে নাই, বাড়িতে থাকতে পারে নাই, চাকরি হারিয়েছে। এরকম একটা অবস্থার মধ্যে শেষ না হলে কি আপনার নির্বাচনে যাবেন না, এরকম একটা অবস্থার ফেস করেও যখন এই জুলাই বিপ্লবের যেখানে 1.5 থেকে 2,000 আমাদের ছাত্র জনতা জীবন দিল এবং এখনো প্রায় অসংখ্য ছাত্র জনতা মানে তাই অসুস্থ অবস্থায় আমরা হসপিটালে কিংবা বাড়িতে মানে তারা যন্ত্রণায় কাতরাচ্ছে, সেরকম একটি অবস্থায় যেই সরকারটি এসছে তাদের সেই সরকারটি আমরা মনে করি আমাদেরই সরকার, আমাদেরই আন্দোলনের এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বলছে তাকে সর্বোত্তক সহযোগিতা করবে এবং তারা ব্যর্থ হলে এটা আমাদেরই ব্যর্থতা। কিন্তু কথা যে দেখেন, আমরা কিন্তু কতগুলো সাজেশন দিয়েছিলাম। এই যে সংস্কারের কথা বলছেন, এই সংস্কারের কথা তো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জি আপনারা জানেন 2018 সালে তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে নিয়ে এখনো মানুষ আমার মনে হয় যে কিছু হলো আশা রাখে,
কিন্তু তার তার যে সহযোগীরা তাদের নিয়ে অলরেডি কিন্তু অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। তাদের মধ্যে অনেকেই মানে অনেকের মুখেই শোনা যাচ্ছে যে সুবিধাবাদীরা অনেক ঢুকে পড়েছে। এবং দেখেন বিএনপি এই সরকারকে সহযোগিতা করতে চান এবং সরকার যে সবসময় সহযোগিতা নিচ্ছেন তা যেমন না, আবার নিচ্ছেন না এটাও অনেক প্রমাণ পাওয়া যাচ্ছে। যেমন ধরেন এই সংস্কার, এই সরকারের কোনো জায়গায় কিন্তু বিএনপির কাউকে আমরা দেখিনি সুবিধা নিতে, মানে সরকারের হয়ে বা সরকারের কোনো একটা পদ পজিশন নিয়ে একজনকেও কিন্তু এখন না, পর্যন্ত দেখা যায় বিএনপি তো সেটা চানো না। বিএনপি তো আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকে যেটা সব সময় বলা হচ্ছে, এবং বিএনপি 17 বছর যে বিষয়টা নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে সেটা হচ্ছে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন, এবং এই ইলেকশনের মধ্যে দিয়েই জনগণ সত্যিকার অর্থে যাকে ভালোবাসবে, যাকে পছন্দ করবে, যাকে ইচ্ছা হবে স্বাধীনভাবে সেজন্য ভোট দিতে পারে। সেই কথাটাই কিন্তু বিএনপি কিন্তু বলে নাই যে আমরাই ক্ষমতায় যাব। যদিও জনগণের মধ্যে থেকে কিংবা এখন অনেকের মুখ থেকে শুনে যে নির্বাচন হলেই তো বিএনপি চলে আসবে। আরে ভাই, এই সেম কথা তো আওয়ামী লীগও বলতো, এই ফ্যাসিস্টরাও তো বলতো যে নির্বাচন হলেই তো বিএনপি চলে আসবে। এই কথা বলেই কিন্তু 17 বছর যত অপকর্ম করছে, দেশটাকে একেবারে মানে দুর্বল থেকে দুর্বলতম করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের লক্ষ লক্ষ মানুষকে গুম করেছে, খুন করেছে, আয়নাঘর করেছে, তারপরে অযোগ্য লোকজনদেরকে রেখে দিয়েছে। দেখেন বিএনপির পক্ষ থেকে প্রথম যেটা বলছিল, যে সাজেশনটি দিয়েছিল, কারণ বিএনপি তো সরকারে যেমন থেকেছে বিরোধী দলও থেকেছে, সরকারের থেকে যে বিএনপি যেটা উপলব্ধি করেছে যে এই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং এই সরকারটি, এই অন্তর্বর্তীকালীন সরকারটি যদি স্মুথলি চলতে চায়, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সফল হতে চান, তাহলে প্রথম যে কাজটি করা দরকার ছিল, অনেকে বলে যে শেখ হাসিনা গণভবন ছেড়েছে, কিন্তু শেখ হাসিনা সচিবালয় এখনো রয়ে গিয়েছে। তো সচিবালয় কিন্তু এখনো মানে আবার আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছে যে শেখ হাসিনা মাথা চলে গিয়েছে কিন্তু লেজ এখনো রয়ে গিয়েছে। টোটাল প্রশাসনটা কিন্তু এখনো এই ফ্যাসিস্টদের পেতাত্তারাই রয়ে গিয়েছে। সেই কারণে আমরা দেখি কখনো সচিবালয়ে আগুন জ্বলছে, কখনো তারা মানে নানা রকমের মানে বিপ্লবী সমাবেশ করছে, ছদ্মবেশে আসার চেষ্টা করছে, এবং কখনো কখনো বিভিন্ন ইউনো টিওনো তারাও কিন্তু আমরা জানি মানে দেখেছি তো, তারাও কিন্তু নানা রকমের বক্তব্য বিবৃতি দিচ্ছে। এবং সত্যিকার অর্থে জেলাগুলা এবং ডিভিশন ওয়াইজে ভীষণ ভয়ঙ্কর অবস্থা। আপনার কাছে আরেকটা ছোট্ট প্রশ্ন রাখি, যে যেমনটি শাহিন চৌধুরী বলছিলেন যে আসলে বাংলাদেশের নির্বাচন যদি আপনি ক্রেডিবল করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে আপনাকে মাঠে থাকতে হবে, এবং যেখানে একটা বড় গ্যাপ এখনো রয়ে গেছে, পুলিশ রিফরমেশন বা ট্রমাটাইজ পুলিশকে আবার একটু স্বাভাবিক করে নিয়ে আসা, বাকি যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের বিষয়টা আসলে এখনো স্বাভাবিক হয়নি, সেটি কোনোভাবেই স্বাভাবিক হয় নাই। কিভাবে স্বাভাবিক হবে? এখনো তো তারা আস্থা ফিরিয়ে আনতে পারে নাই। এখনো পুলিশ প্রশাসন, দেখেন আমি কিন্তু সেন্ট্রাল নেত্রী, আমি আমার ছাত্র রাজনীতি ইডেন কলেজের ভিপি হিসেবে, ছাত্র রাজনীতি কিংবা ইডেন কলেজের নির্বাচিত ভিপি ছিলাম, এবং আমি 2008 সালে সরাসরি নির্বাচন করেছি মাদারীপুর 2 আসন থেকে। তো আমার কিন্তু যেমন নির্বাচনের অভিজ্ঞতা আছে তেমন সেন্ট্রালি রাজনীতিরই আছে। এখনও আমি আমার এলাকায় যখন যাই আমি তো দেখতে পাচ্ছি যে সেখানে কি ভয়ঙ্কর অবস্থা। সেখানে কিন্তু মানে প্রশাসন কোনো কাজ করছে না, এবং বিশেষ করে আপনি যে আইন শৃঙ্খলা বাহিনীর কথা বললেন সেই জায়গাও কিন্তু সেই ধরনের। এবং আমি সেন্ট্রাল নেত্রী হিসেবে আমার কাছে যে মেসেজ, আইন শৃঙ্খলা বাহিনী সব জায়গাতেই অনেকটা নীরব ভূমিকা পালন করছে। হয়তো তারা কিছু বিষয় আছে যে তাদের মধ্যে একটা ট্রমাটাইজ, তারা আতঙ্কে আছে, যারা ভালো যারা তারা আর একটা হলো যে তাদের মধ্যে তো ম্যাক্সিমাম এই 17 বছর মানে ফ্যাসিস্টরা কিন্তু 2-3টা কাজ করেছে। একটা হলো যে বিরোধী দলকে, বিরোধী মতকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করছে, আর একটা হলো তাদের সাংগঠনিক কাজ থেকেও তারা কিন্তু প্রশাসনকে অ্যাবসুলেট করেছে, আর 3 নাম্বার হলো বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে। এই কাজগুলো তারা একদম নিখুঁতভাবে করেছে। তো আপনি দেখেন যে এই প্রশাসনটা কিন্তু অ্যাবসুলেট, এখন সেই প্রশাসনই কিন্তু এখন বিভিন্ন রূপ ধারণ করে যাচ্ছে, এবং সেই কারণেই আজকের এই সরকারটা ভীষণভাবে মানে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। যেমন ব্যর্থতার পরিচয় দিচ্ছে আপনি এই যে দেখেন, আপনি ঢাকা শহরে যানজট 5 মাস আগের চাইতে অনেক কিন্তু বেশি বেড়েছে সাধারণ মানুষের, এবং আইন শৃঙ্খলার তো চরম অবনতি হয়েছে।
তারপরে দ্রব্য মূল্যের চরম সেটিও নিয়ন্ত্রণ করা সম্ভব না। আপনাকে ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে আবার। আমি একটু ডক্টর রমিত আজাদ আপনার কাছে যেতে চাই যে আসলে এই যে পরিস্থিতিটা একেবারেই কিন্তু অনুকূলে নেই, আপনি যেমনটি বলছিলেন কারণ আপনার কাছে আসলে আপনি যে একজন গবেষক, সেই হিসেবে আগস্টের পরে আসলে এই জুলাই বিপ্লবের পরের বাংলাদেশ প্রায় 5 মাস হতে চললো, 4.5 মাস। সেই জায়গায় আসলে আমরা আর মাত্র 8 দিন বাকি আছে 5 মাস হওয়ার। তো এই সময়টা অনেক কম সময় নয়, কিন্তু 3 মাসে যেখানে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিয়ে ফেলেছে, সেখানে 5 মাসেও কোনো ধরনের রূপরেখা হলো না, কেন? ধন্যবাদ। আপা আসলে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি কিন্তু সাধারণ মানুষ নয়, উনি একমাত্র নোবেল লরিয়েট বাংলাদেশের। উনি আমাদের জাতির গর্ব এবং বিশ্বেরও একজন গর্ব, এবং সারা বিশ্বে উনি অত্যন্ত সম্মানী একজন ব্যক্তি আর কি। এরকম সম্মানের আসরে যিনি আছেন, যিনি আমাদের সম্পদ, তাকে কিন্তু আমরা ব্যর্থ হতে দিতে পারি না। আপা বলেছেন কেউই ব্যর্থ হতে দিতে, বিএনপিও ব্যর্থ দিতে চায় না, জনগণও ব্যর্থ দিতে চায় না। উনি কিন্তু পলিটিক্যাল কোনো পার্সোনালিটি নন, ওনাকে ব্যর্থ হতে উনি যদি ব্যর্থ হন সব দায় পলিটিক্যাল পার্টির, কেননা উনি তো পলিটিক্স করে আসেন না, আপনারাই সবাই মিলে তাকে নিয়ে এসে এখানে বসিয়েছেন। অবশ্যই। তাহলে কেন এই সময়ে রূপরেখা হলো না? এর দায় কার? না, দায় সকলকে সম্মিলিতভাবে দিতে হবে। রূপরেখা হয়নি তা না, আসলে কাজ চলছে, রূপরেখা করার জন্য কাজ চলছে। কিন্তু কথা হচ্ছে যে এই যে আপনি যদি ভেঙে ফেলেন একটা কাজকে, ভেঙে ফেলেন, সেই টুকরোগুলো জোড়া দিতেও কিন্তু অনেক সময় লাগবে। আপনি বলেছেন যে অতীতে 3 মাসের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করে ফেলেছে। সেই সময় তো বিধ্বস্ত বাংলাদেশ ছিল না, সেটা তো বিপ্লবোত্তর বাংলাদেশ ছিল না। আপা বলেছেন, এখন তো এগুলো বললে চোখে পানি চলে আসে, আমাদের কয়েক হাজার সন্তানকে হত্যা করা হয়েছে, ঠিক আছে, মৃত অর্ধমৃত লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এটা করেছে। আওয়ামী লীগের চরিত্র আমরা জানি না? আমরা 15 বছর ধরে জনগণকে বলে আসি নাই আওয়ামী লীগের কি চরিত্র? তখন আমাদের সাথে বিতর্ক করেছিল জনগণ যে না, আওয়ামী লীগ এরকম না। আজ দেখেছে সবাই, আজ সমগ্র দেশ দেখেছে, পুরো বিশ্ববাসী দেখেছে এরা কারা। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি তুলেছে আমাদের সন্তানেরা, সঠিক দাবি তুলেছে। এরপর আবার ব্যাকফুটে যাওয়ার কারণ কি? ব্যাকফুটে যায়নি, আমাদের সন্তানরা যায়নি, এখনো দেয়ালে দেয়াল লিখন ঝুলছে। খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। অনেক দেয়াল লিখন মুছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আপনি বলেছেন প্রেতাত্মার এখনো আছে, ফ্যাসিস্টদের গ্রাফিতি মুছে ফেলা হয়েছে, ফ্যাসিস্টদের প্রেতাত্মার এখনো আছে। সুতরাং এই দিকেও এখন মনোযোগ দিতে হবে, ফ্যাসিস্টদের প্রেতাত্মাদেরকে দূর করতে হবে। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম, যিনি প্রতিবিপ্লব দমনে অত্যন্ত কঠোর হয়েছিলেন। অনেকেই সে সময় সমালোচনা করে কেন তিনি সেদিন কঠোর হয়েছিলেন। আজ তো বুঝতে পারছেন কেন তিনি কঠোর হয়েছিলেন। প্রতি বিপ্লবীদের দমন না করলে, দেশের শত্রুদের দমন না করলে তারা বিধ্বংসী হয়ে ওঠে। অতএব এই দিকে নজর দিতে হবে সকলকে সম্মিলিতভাবে। আমরা দেখেছি যে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে বর্তমান সময়ে ছাত্রদের প্রতিনিধি 2 জন কিন্তু আমরা দেখেছি যে উপদেষ্টা পরিষদে রয়েছেন, 3 জন রয়েছেন এখন, সবশেষ 3 জন, মাহফুজ সহ 3 জন, মাহফুজ যেহেতু পরবর্তীতে নতুন সংযোজন হয়েছে, 3 জন প্রতিনিধি রয়েছেন। যদিও মাহফুজকে সমন্বয়ক হিসেবে এখানে আনা হয়নি, তাকে মাস্টার মাইন্ড হিসেবে এখানে নিয়ে আসা হয়েছে, সে বিষয়টিতে আমরা না গিয়ে, এবং শিক্ষার্থীরা যে আগামীকালের যে একটি ঘোষণা দিয়েছেন সেখানে বলা হয়েছে যে নাও অর নেভার একটি স্ট্র্যাটেজি দিয়েছে হাসনাত আবদুল্লাহ, যে আপনি জানেন যে এটি একটি অনেক বড় তাৎপর্য বহন করে। আসলেই কালকের ঘটনায় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো সমর্থন নেই বা যোগসাজশ নেই তাদের সাথে। তাহলে এই বিষয়গুলো কেন আসছে এখন এই মুহূর্তে? এই ঐক্য যদি না থাকে, কয়েকদিন আগে আমরা দেখলাম সবগুলো পলিটিক্যাল পার্টিকে নিয়ে আপনারা বৈঠক করেছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা, সেইখানে এখন আবার এই শিক্ষার্থীরা আলাদা করে ঘোষণাপত্র দেওয়ার যে বিষয়টি, এটি আসলে কোন দিকে যাচ্ছে? আমি এটাকে অস্বাভাবিকভাবে নিব না, কারণ আমাদের দেশে এই মুহূর্তে 3টি জেনারেশন একই সাথে এক্সিস্ট করছে। 3টি জেনারেশন একেবারে কন্ট্রাস্ট। আমাদের পিতাদের অনেকেই জীবিত, আপা বলেছেন, অনেকের নামই বলেছেন, অনেকেই জীবিত আছেন, পিতামাতাদের অনেকে যারা 1971 সালে এই দেশকে স্বাধীন করেছিলেন, ঠিক আছে। এরপরে আমরা যেটা করেছিলাম সবচেয়ে বড় আন্দোলন, সেটা হচ্ছে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন, এবং তাকে আমরা হঠাৎ সমর্থ হয়েছিলাম। এটা ছোট ছিল, আমাদের পিতাদের আন্দোলন সংগ্রামের তুলনায় আমাদেরটা ছোট ছিল, তাৎপর্য কম না কিন্তু ছোট ছিল। আমাদের সন্তানেরা যেটা করেছে সেটা হচ্ছে 15 বছর জগদ্দল পাথারের মতো, সিন্দাবাদের ভূতের মতো টিকে থাকা একটা ডাকাত সরকারকে তারা খালি হাতে এই দেশ থেকে দূর করেছে। আমাদের পিতারা তো অস্ত্র হাতে গিয়েছিলেন, ওরা গিয়েছিল খালি হাতে, এবং এই দেশকে তারা ফ্যাসিস্ট মুক্ত করেই ছেড়েছে। এখন আমাদের সন্তানরা যেইভাবে বেড়ে উঠেছে, যে অবস্থায়, আমার ছেলে মাঝে মাঝে বলে, আবার তোমার সময় কি মোবাইল ছিল না? আমরা না তো, মোবাইল কেন, ল্যান্ডফোনই তো ঠিকমতো সব বাসায় ছিল না। আবার তোমার সময় কি ইন্টারনেট ছিল না? বললাম না, আমি তো শুনে নাই। কম্পিউটারও তো আমি চোখে দেখেছি প্রথম বিদেশে গিয়ে, 1989 সালে বিদেশে জেনজেরা করে। হ্যাঁ, আমি প্রথম কম্পিউটার সত্যি করতে দেখেছি 1989 সালে বিদেশে, আমি লেখাপড়া করতে গিয়ে সেখানে দেখেছি, দেশে দেখিনি আমি কম্পিউটার। আর ওরা তো জন্মের পর থেকেই এগুলো ইউজ করে অভ্যস্ত।
তাহলে ওদের যে চিন্তাধারা আমাদের চিন্তাধারার মধ্যে কিন্তু একটা কন্ট্রাস্ট হবে। আবার আমাদের পিতামাতাদের যদি একেবারে নীলখামের চিঠি থেকে শুরু করে এখন যদি আপনি জেনজিতে আসেন অবশ্যই একটা কন্ট্রাস্ট, মাল্টিপল চয়েস ওরা বিশ্বাসী। আমরা তো বিটিভি ছাড়া আমাদের কোনো চয়েসই ছিল না, যে সিনেমা দেখা তো ওইটাই দেখতাম, বিজ্ঞাপন দেখালে বিজ্ঞাপনই দেখতাম, ওরা যেটা পছন্দ না হয় চয়েস করে ইউটিউবে আরেকটাই চলে যায়, ঠিক আছে। তারা যদি বিপ্লবোত্তর সময়ে তারা যদি একটা প্রোক্লেমেশন দিতে চায় তাদের মতো করে, তাদের দৃষ্টিভঙ্গি থেকে দিক না, কিন্তু যেন কোনো সংঘাত না হয়। এই বিষয়টি আমি সায়নচৌধুরী আপনার কাছে জানতে চাই যে এই 5 মাস পরে এসে কেন ঘোষণাপত্র, এর মধ্যে এত লম্বা গ্যাপ দিয়ে ঘোষণাপত্রের কথা শিক্ষার্থীরা যখন বলছেন, তখন পেছনের দিকে যদি একটু ফিরে যাই, আমরা দেখেছি যে অনেক শিক্ষার্থীকে একদম জীবন্ত পুড়ে ফেলা হয়েছে। সাভারের ঘটনা যদি আপনি দেখেন যে ওই ভ্যানের উপর একটার উপর আরেকটা লাশ পুড়িয়ে ফেলার সেই নৃশংসতা গণমাধ্যমে আসলে ফলাও করে প্রচার খুব একটা করতে পারিনি আমরা, তখন নানা ধরনের রেস্ট্রিকশন ছিল, আমরা নিজেও গণমাধ্যম কর্মী হিসেবে ওই অ্যাক্সেস আমাদের দেওয়া হয়নি। তো সেই জায়গা থেকে আসলে এই যে ঘোষণাপত্র আগামীকালের, সেটি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। এর আগে আমি একটা ছোট একটা বিষয় একটু পয়েন্ট আউট করে নেই, যেটা এর আগে দ্রব্যমূল্যের একটা বিষয় এসেছে। দ্রব্যমূল্যের ব্যাপারে আমি একটা জিনিস ব্যাখ্যা দিই যে আমরা কিছু জিনিসের উপরে প্রতিবেশী দেশ ভারতের উপরে অনেক বেশি নির্ভরশীল, যেমন পেঁয়াজ, আলু ইত্যাদি ইত্যাদি, এবং তাদের সঙ্গে আমাদের বৈরী সম্পর্ক হবার কারণে এই সব দ্রব্যের দাম অনেক বেড়ে গিয়েছিল। এখন কিন্তু এগুলো অনেক নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে, কারণ সরকার একটা বিকল্প ব্যবস্থায় ভিন্ন দেশ থেকে পেঁয়াজ আলু আমদানি করে এটা কাভার করার চেষ্টা করেছে। সবজির দাম, আমি নিজে যেহেতু বাজার করি, সবজি কিন্তু এখন দাম গত 5 বছরে এত সস্তা ছিল না। এখন 20 টাকা হলে একটা ফুলকপি পাওয়া যাচ্ছে, আমি গত 5 বছরে 40 টাকার নিচে কিনতে পারিনি। অধ্যাপক সাহেবও বলবেন বা অনেক কিছু বলবেন। সুতরাং এখন শুধুমাত্র যেখানে আছে এখানে চালটার দামটা নিয়ন্ত্রণে আসলে আমি মনে করি এই সাইড শেষ, গভর্নমেন্ট একটা কন্ট্রোল করলো। এখন আসলো যে সরকারের সঙ্গে ছাত্রদের মতভেদ কেন দেখা দিল এবং কেন এই ডিক্লারেশনটা তারা বিপ্লবের পরপরই দিল না। এখানে আমার যেটা ব্যাখ্যা, অন্যরা অন্যভাবে ব্যাখ্যা দিতে পারেন, সেটা হলো বিপ্লবের পরপরই গঠিত হয়েছিল একটি সাংবিধানিক সরকার, এবং এই সরকারের কাছে যারা বিপ্লবের সঙ্গে সরাসরি জড়িত ছাত্রদের একটা প্রত্যাশা ছিল যে তাদের চাওয়া অনুযায়ী সরকার রাষ্ট্র পরিচালনা করবেন, কিন্তু তাদের চাওয়া কিন্তু বারবার বাধাগ্রস্ত হচ্ছে। কি বাধাগ্রস্ত হচ্ছে? আপনি দেখেছেন যে রাষ্ট্রপতিকে করার জন্যে, মানে উৎখাত করার জন্যে তারা একবার বঙ্গভবন কিন্তু ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিলেন তার একটা বক্তব্য নিয়ে এর কারণে, কিন্তু সঙ্গে সঙ্গে বিএনপির নেতারা তথ্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে জানিয়ে আসছেন যে না, রাষ্ট্রপতিকে সরানো যাবে না। সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলো, যেহেতু বিএনপি বড় দল, অন্য দলগুলোও সমর্থন দিয়েছে। তাইলে কিন্তু বিপ্লবের মাত্র 3 মাসের মাথায় তাদের একটা বড় এজেন্ডা ফেল করলো। এরপরে আসলো ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে প্রশ্ন আসলো আওয়ামী লীগ নিষিদ্ধ করা। সেটার ব্যাপারেও কিন্তু বিএনপি বলল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করুক, আমরা চাই না, আমরা চাই আগামী নির্বাচনে তারা থাকুক, একটা বাধা। আর একটা আসলো কি, আগে সংস্কার পরে নির্বাচন, আগে সংস্কার পরে নির্বাচন। সংস্কারের কমিটিগুলো হয়েছে, রিপোর্ট হয়তো এই 31 ডিসেম্বরের মধ্যে দেওয়ার কথা, হয়তো আগামী 5 দিনের মধ্যে মেজর রিপোর্টগুলো এসে যাবে, কিন্তু আগে সংস্কার তো হচ্ছে না, কারণ রাজনৈতিক দলগুলো এখন এত অস্থির হয়ে গেছে যে কালই নির্বাচন দেওয়া উচিত। তো তার মানে এখন ছাত্ররা উপলব্ধি করছে যে তাহলে আমাদের বিপ্লবী সরকার না করে ভুল হয়েছে, এবং যে কারণেই কালকের এই ডিক্লারেশনের, যদি ছোট্ট করে বলি যে সব রাজনৈতিক দলগুলোকে যদি আমি এক জায়গায় নিয়ে আসি, শিক্ষার্থীরা কি তাদের বাইরে? না, তাদের বাইরে না, তাদের ভেতরেই, কিন্তু তাদের একটা ভিন্ন মত আছে। সেই কথা যদি বলেন 15 বছর, হ্যাঁ 15 বছর তো সব রাজনৈতিক দল এক ছিল। 15 বছর তো শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। শেখ হাসিনার কি হয়েছে? 7ই জানুয়ারি সে নির্বাচন করেছে না? 7ই জানুয়ারি নির্বাচনের পরে বিএনপি তো পরবর্তী 3 মাসে কোনো কর্মসূচি দেয় নাই। তার মানে কি, নির্বাচনটা তারা মেনে নিয়েছিল, এবং তারা অপেক্ষা করতেছিল আরো আগামী নির্বাচন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর দীর্ঘ 15 বছরের সেটাকে তারা কর্মকাণ্ড এবং নির্বাচনে তাদের আসলে এখন এসে তড়িঘড়ির কারণ সবকিছু মিলে আমরা আলোচনা দেব। তবে তার এই দায়িত্বটা নিতে হবে, আসলে কি কেউ নিচ্ছে বিএনপি থেকে? আমি তো মনে করি নিচ্ছে না, তো লাগাতারভাবে বলেই যাচ্ছেন।
তাদের সরানোর কথা তো লাগাতার ভাবে বলেই যাচ্ছেন, কিন্তু না, কিন্তু ওনার কি সরানোর এক্সিকিউটিভ ক্ষমতা কি বিএনপি বা কোনো রাজনৈতিক দলের আছে? এই প্রস্তাবনা আপা যেমনটি বললেন যে আসলে এই প্রস্তাবনাগুলো তো শুরুতেই দেয়া হয়েছে, তাহলে কার্যকর যেহেতু হয়নি, কেন আবার এটিকে রিশাফল করা হচ্ছে? এই ক্ষেত্রে আমি বলবো আসলে পুরো দেশটাই একটা পরিবারের মতো, হ্যাঁ, সরকার আমাদের সেই পরিবারের একটা প্রধান হিসেবে আসে আর কি। যে ওনাদের যদি কোনো বাধা থাকে, ওনাদের যদি কোনো লিমিটেশন থাকে, ওনারা বুঝিয়ে বলুক, জনগণকে বুঝিয়ে বলুক, আমরা অবশ্যই বোঝার চেষ্টা করব এবং সরকারের হাতকে শক্তিশালী করার চেষ্টা করব। আচ্ছা, এখানে আমি একটা বিষয় বলতে পারি। আপনি যেটা বললেন যে এটা সলিউশন কি, এটার একমাত্র সলিউশন হলো জাতীয় ঐক্যমত গঠন করা, এবং এই জাতীয় ঐক্যমত গঠন করার সবচেয়ে সহজ পদ্ধতি ছিল আমাদের বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছিল 31 দফা প্রস্তাব, যেখানে বলা হয়েছিল একটা রেইনবো নেশন গঠন করা হবে, যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করা হবে, এবং যেখানে বলা হয়েছিল রাষ্ট্রপতি এবং প্রাইম মিনিস্টারের মধ্যে ভারসাম্য আনা হবে, এবং রাষ্ট্রপ্রধান যে মানে প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি পরপর 2 বারের বেশি নির্বাচিত হতে পারবে না, রেফারেন্ডামের কথা বলা হয়েছে যেটা তুলে দেওয়া হয়েছিল। এই ধরনের কিন্তু কল্যাণমূলক অনেকগুলো সবগুলো প্রস্তাব এখানে দেওয়া হয়েছিল, এবং এটা শুধুমাত্র কিন্তু বিএনপির একক না, বিএনপির সাথে যত দলগুলো আছিল সেটা ডানপন্থী বামপন্থী সবাইকে সম্মিলিতভাবেই কিন্তু এই প্রস্তাবগুলো জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। এটাকে সামনে রেখে যদি ধরেন এটা পর্যালোচনা করা হতো, এখানে কিছু সংযোজন কিছু বিয়োজন হতে পারতো, তাহলে কিন্তু সবচেয়ে ইজি হতো। এখন যেটা বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরানোর মতো কেউ আছে, দেখেন এই বাংলাদেশের মানুষ হলো এরকম একটা মানে জাতি, যেই জাতি সব কিছু করতে পারে। এটা শেখ হাসিনা অনেক সময় বলতো যে আমাকে সরানোর মতো কোনো আছে নাকি, আমাকে সরিয়ে দিলে কে দায়িত্ব নেবে, এরকম কে বিকল্প হবে। তো শেখ মুজিবুর রহমান তো আরো অনেক কিছু করতে সরিয়েছে না, সব সরিয়েছে। তাই হয় কি, আমরা আসলে সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে কয়জন আমি মনে করি যে ব্যক্তিত্ব, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, ডক্টর মোহাম্মদ ইউনূস, এরা যুগে যুগে আমাদের দেশের জন্য আজীবন তাদের কথা মনে রাখবে, সেটা যেন থাকে, এইটা আমরা মনে প্রাণে চাচ্ছি, এবং তিনি কোনো অবস্থাতে বিতর্কিত না হন। আমি একবার আপনার কথা ধরেই জানতে চাচ্ছি যে জনাব শাহীন চৌধুরী, আপনি শুনছিলেন যে আসলে বিএনপির যে 31 দফা একেবারে স্পেসিফিকলি এখন পর্যন্ত গণমাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয়। শিক্ষার্থীরাও কিন্তু এগুলোর পক্ষে কথা বলেছেন, যেমন জাতীয় সরকারের কথা উনি বলেছেন, পাশাপাশি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা তিনি বলেছেন, যে যেখানে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের যে ব্যালেন্সের কথা বলা হয়েছে, যে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, নানান দিক দিয়ে কিন্তু বিএনপির এই 31 দফা আলোচনা এসছে। তাহলে এর সাথে আপা যেমনটি বলেন সংযোজন বিয়োজন, সেটি কি পলিটিক্যাল বাকি যে দলগুলো রয়েছে তাদের সাথে বসে এগুলো কি হয়েছে, বা এগুলো হলে নির্বাচন এগিয়ে আনা সম্ভব ছিল কিনা? না, বিএনপির যে 31 দফা, এই 31 দফা কিন্তু বিএনপির নিজস্ব না, নিজস্ব না, সবাইকে নিয়ে কিন্তু এখানে জামাতেরও বাংলাদেশকে এখানে জামাতেরও যেমন আছে, এখানে নাগরিক ঐক্য, ওকে আমি বললাম যে 47,000 বর্গ মিটার প্রত্যেকটা ইঞ্চির মধ্যে আছে, সকল রাজনৈতিক দলের আছে, আমি ধরে নিলাম। কিন্তু এটা তো ইন্টারিম গভর্নমেন্টের 31 দফা না, কিন্তু গভর্নমেন্টকে কিন্তু এই 31 দফা বাস্তবায়ন করবে এই সরকার, রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আসবে তখন বাস্তবায়ন করবে। কিন্তু এই সরকারকে তো আগাতে হবে, এই দফা ধরেই তো আগাতে হবে। না, কিন্তু তারা তো ইন্টারিম গভর্নমেন্টের এটা কাজ না, ইন্টারিম গভর্নমেন্টের কাজ হলো কিছু সংস্কার করে নির্বাচন দিয়ে দেওয়া, বাকিটা তারা এসে করবে। ইন্টারিম গভর্নমেন্ট যখন পলিটিক্যাল দলগুলোকে ডেকে যখন সুপারিশ চাচ্ছে, প্রস্তাবনা চাচ্ছে, তখন তো এই 31 দফাতে বিএনপি দিয়েছে, তাহলে এটা ধরেই তো আগাতে হবে, ধরে আগাতে হবে। কিন্তু সেটা ধরে আগাবে কি আগাবে না এটা তো আর আমি ডিক্টেট করতে পারি না, এটা আগানো আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্ট ইচ্ছা করলে করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সংবিধান নিয়ে যে কথাটা উঠছে, সংবিধান যদি আমি একটা জিনিস পয়েন্ট আউট করি, যে এই ডিক্লারেশনের ব্যাপারে যে ছাত্ররা বলছে যে মুজিববাদী সংবিধান কবর দেওয়া হবে, সাথে সাথে মির্জা আব্বাস প্রস্তাব দিয়ে বক্তব্য বলেছেন যে 71-এর এই শহীদদের সঙ্গে করে, মানে কারণ বিএনপি একমাত্র দল যেটা সবথেকে বেশি বীরুত্তম পদকধারী সব ঠিক আছে করলে সেই আমার প্রাণে ব্যথা লাগে। 71 এই 72-এ কি সেই সংবিধান আছে? 15 সংবিধান। এই সংবিধান যদি আপনি মেনে নেন, এতে শেখ মুজিবুর রহমান এখনো পর্যন্ত জাতির জনক আছে টিল নাও। না, কিছু সংস্কার করার কথা বলেছে, বিএনপির 31 দফাই রয়েছে, শেখ মুজিবুর রহমান এখন স্বাধীনতার ঘোষক আছে,
এখনো পর্যন্ত এটা তো সংশোধন করার নেই। সংবিধান সংশোধন করা যাবে না এমন কোন আইন কি আছে? কোনো আইন নাই, না। তাই না? বিএনপির যে তাহলে প্রস্তাবনা, বাধা সেখানেও কোথায়? কিন্তু সংবিধান সংস্কারের বিষয় রয়েছে। সংশোধনও করা যায়। এবং এই যে সংবিধান আব্বাস ভাই যেটা বলছেন, সেও কিন্তু বলছে যে এই সংবিধান সংশোধন করতে পারেন। তো সংবিধান কিন্তু সংশোধন যেমন করা কিন্তু যায়, আপনি পুনর্লিখনও করা যায়। কবর রচনা করবেন, এটা তো এই সংবিধানের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মানে একেবারে সোজা বাক্য হচ্ছে সংস্কার করা যাবে, দাফন করা যাবে, দাফন মানে করা কবর যাবে দেওয়া না। যাবে না, দেওয়া যাবে যেটি না। শিক্ষার্থীরা যে বলেছেন যে যেটা নাগরিক বলছে। কমিটির হয়ে। তো সেই জায়গায় আসলে প্রশ্নটি আমার। না, সেই জায়গায় প্রশ্নটি এখন বিষয় হলো কালকে ওরা কি ঘোষণা দেয় সেটা দেখি, আর ওই কালকের ঘোষণার পরে তত্ত্বাবধায়ক সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নেয় সেটা দেখি, সেটা হলো আমাদের দেখার বিষয়। আর একটা বিষয় একটু যোগ করি, সেটা হলো যেটা বারবার আলোচিত হয়েছে যে কেন প্রেতাত্মা প্রশাসন পুলিশ বিভাগ দূর হচ্ছে না। এটা আপনাদের স্মরণ করিয়ে দিই যে গত 15 বছরে 15.5 প্লাস আরও 2 বছর অন 11 সরকারের 17.5 বছরে যেসব প্রশাসনে পুলিশে বিচার বিভাগে যেসব নিয়োগ দেওয়া হয়েছে, এটা কোষ্ঠীপাতর দিয়ে যেমন স্বর্ণ যাচাই করা হয় সেইভাবে যাচাই করে দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষায় বিসিএস পাশ করেছে, মৌখিক পরীক্ষায় পাশ করেছে, তারপরেও চাকরি হয় নাই। কি জন্য? তার বাপ না চাচা না তালই একজন কেউ বিএনপি করতো বা জামাত করতো, চাকরি হয় নাই। তো তাহলে প্রেতাত্মা দূর হবে কেন? এখন এই 15 বছরে যারা নিয়োগ হয়েছে তারাই তো প্রশাসনে, তারাই তো পুলিশে, তারাই তো বিচার শেষ সময় বিভাগে। চলে এসেছে, একবারে শেষ। যদি 31 ডিসেম্বর আগামীকালের ঘোষণাপত্রের মধ্য দিয়ে শাহবাগের শিক্ষার্থীরা বসে যায় আবারও কোনো একটা দাবি নিয়ে, সেটি আসলে জাতির জন্য কোন দিকে যাবে সেই প্রশ্ন রেখে আজকের মতো শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যারা টেবিল টক দেখছিলেন সবাইকে ধন্যবাদ এবং আগামীকাল একই সময় এশিয়ান টেলিভিশন পর্দায় টেবিল টক দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।